নতুন গন্তব্য, নতুন ঠিকানা। আর আজ আবারও আমার বেরিয়ে পড়া আপনাদের সাথে। হ্যালো বন্ধুরা, নতুন গন্তব্যের নতুন ঠিকানায় প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দুই ভ্রমণ পর্বে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অন্যতম দুই সতীপীঠ ক্ষীরগ্রামের জোগাড়দামা এবং দক্ষিণ গ্রামের অট্টহাসমাকে আপনাদের দর্শন করিয়ে এনেছিলাম। আর আজ পূর্ব বর্ধমান জেলার অপর আর এক অন্যতম সতীপীঠ কেতুগ্রামের বহুলা মা বা বহুলাক্ষী মাকে আপনাদের দর্শন করানোর জন্য নিয়ে যাচ্ছি। আর সব সময়ের মতো আমার ভ্রমণ পথের সফর সঙ্গী অবশ্যই আপনারা। দেখতেই পাচ্ছেন আমি আমার নিকটবর্তী স্টেশন ধাত্রীগ্রামে এসে যথারীতি পৌঁছেও গেছি। এবার এখানে এই টিকিট কাউন্টার থেকে টিকিটটা আমাকে কেটে নিতে হবে। কাটোয়া রিটার্ন দেন তো। ধাত্রীগ্রাম থেকে কাটোয়া দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার আর ভাড়া 15 টাকা। এদিন আমি ধাত্রীগ্রাম থেকে কাটোয়া অবধি যাওয়ার জন্য 7:31 কাটোয়া লোকালকে বেছে নিয়েছিলাম। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ট্রেনটার নির্দিষ্ট সময়ের চেয়ে 12 মিনিট লেটে যথারীতি স্টেশনের প্ল্যাটফর্মে এসে পৌঁছেও গেছে। এবার ট্রেনে উঠে পড়ার পালা। এর আগের ভ্রমণ পর্ব ক্ষীরগ্রামের যোগাদ্দা সতীপীঠ ভ্রমণ যাত্রাপথে আপনাদের সতীপীঠ তৈরির ইতিহাস সম্পর্কিত কাহিনীর গল্প শুনিয়েছিলাম। তবুও আজ একটু ছোট করে আপনাদের জানিয়ে দিই। আমাদের হিন্দু শাস্ত্রের পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব শঙ্করের প্রথম পত্নী ছিলেন সতী। আর সতী তার পিতা দক্ষরাজের অমতে শিবকে বিয়ে করেছিলেন। পরে কোনো এক সময় দক্ষরাজ মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, যেখানে দক্ষরাজ সকল দেবতাদের আমন্ত্রণ জানালেও শিবকে আমন্ত্রণ জানাননি, বরং উল্টো পথে হেঁটে উনি সকল দেবতাদের সামনেই ভগবান মহাদেবের নামে গালিগালাজ শুরু করেছিলেন। এতে সতী চরম অপমানিত বোধ করেন এবং যজ্ঞের আগুনে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। পরে শিব সে কথা জানতে পেরে প্রথমে যজ্ঞ লণ্ডভণ্ড করে দেন এবং পরে শোকে কাতর হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে উন্মত্তের মতো এদিক ওদিক ছুটোছুটি করতে থাকেন। এতে সমগ্র ভূপৃষ্ঠে সৃষ্টিস্থিতি নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। তখন সকল দেবতাদের কাতর অনুরোধে ভগবান বিষ্ণু ওনার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত করে দিয়েছিলেন এবং সতীর দেহের সেই যে 51টি খণ্ড আমাদের সমগ্র ভূপৃষ্ঠে যে যে স্থানে পতিত হয়েছিল সেগুলোকেই আমরা সতীপীঠ বলে জেনে থাকি। সেই হিসাবে আজ আমার গন্তব্য পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম। আর এই কেতুগ্রামে সতীমায়ের বামবাহু পতিত হয়েছিল বলে কথিত আছে, তাই এটিও একটি সতীপীঠ। মা বহুলার নাম অনুসারে পূর্বে কোনো এক সময় কেতুগ্রামের নাম ছিল বহুলা। পরে রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে বহুলা নামটি পরিবর্তিত হয়ে কেতুগ্রাম নামে স্থানটি বর্তমানে পরিচিতি লাভ করেছে। কেতুগ্রামে
বহুলা মায়ের দুটি মন্দির আছে, একটি হলো আদি মন্দির আর অপরটি হলো নতুন মন্দির। পুরনো বহুলা মায়ের আদি মন্দিরে সতী মায়ের বাম বাহু পতিত হয়েছিল বলে কথিত আছে, কিন্তু আদি মন্দিরটি মূল গ্রাম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং প্রাকৃতিকগত নানা সমস্যার কারণে দর্শনার্থীদের এবং বগুলা মায়ের ভক্তদের সুবিধার্থে বর্তমানে কেতুগ্রামের ভিতরে একটি নতুন বহুলা মায়ের মন্দিরের স্থাপনা করা হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমাদের ট্রেন কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্মে এসে যথারীতি পৌঁছেও গেছে। এবার ট্রেন থেকে নেমে পড়তে হবে। ট্রেন থেকে কাটোয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এরপর আমি স্টেশনের ওভারব্রিজের উপর দিয়ে হেঁটে এসে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেলাম। এরপর 7 নম্বর প্ল্যাটফর্মের গা দিয়ে এই রাস্তাটি ধরে আমি বাসের জন্য মূল রাস্তায় গিয়ে উঠে পড়ব। স্টেশনের বাইরের মূল রাস্তা থেকে আপনারা কেতুগ্রাম অভিমুখী বহু বাস পেয়ে যাবেন। স্টেশনের বাইরের মূল রাস্তা থেকে বাসে সিট পাওয়ার সমস্যা হতে পারে ভেবে এরপর আমি সামনের এই পথটি ধরে কাটোয়া বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য চিন্তা ভাবনা করলাম। বাস স্ট্যান্ডে এলেই আপনারা যে বাসে সিট পাবেন তেমন কোনো নিশ্চয়তা যদিও নেই, তবুও যদি সিট পাওয়া যায় তার জন্য কপাল ভালো না থাকলে অবশ্যই আপনাকে খানিকক্ষণ সময় বাস স্ট্যান্ডে বসেও সময় কাটাতে হতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কাটোয়া বাস স্ট্যান্ডে এসে যথারীতি পৌঁছেও গেছি। এরপর আমি এখান থেকে বাস ধরে নেব আর আপনাদের সাথে এরপর দেখা হচ্ছে কেতুগ্রাম বাস স্ট্যান্ডে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কাটোয়া মহকুমার অন্তর্গত কেতুগ্রাম বাস স্ট্যান্ডে অলরেডি এসে পৌঁছে গেছি। এবার এই পথটা দিয়ে সামনে আমার এই বাঁদিকে যে পথটা দেখতে পাওয়া যাচ্ছে এই পথটা দিয়ে চলে যাব। এই পথটা দিয়ে গেলেই আমি বগুলা সতীপীঠে গিয়ে পৌঁছে যাব। চলো একটুখানি এগিয়ে যাই। আর তোমরা পেছনে আমার দেখতেই পাচ্ছ এই হচ্ছে কেতুগ্রাম বাস স্ট্যান্ড। দেখতেই পাচ্ছ, একটু ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখায়, দেখো কেতুগ্রাম বাস স্ট্যান্ডের ভিউটা দেখতে পাচ্ছ। কেতুগ্রাম বাস স্ট্যান্ডের ভিউ এটা, পুরো কেতুগ্রাম বাস স্ট্যান্ডের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখে নিতে পারো। এবার এইখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে আমি সতীপীঠে পৌঁছে যাব। তারপর বাকি কথা তোমাদের ওখানে গিয়ে পরে গিয়ে কথাবার্তা হবে, ঠিক আছে? চলো, এইখান থেকে দেখতেই পাচ্ছ একজন টোটো ভাইকে কন্ট্যাক্ট করেছি, ও 30 টাকা ভাড়া বলছিল, যাই হোক 20-25 টাকা নেবে, যাই হোক যাক, গিয়ে তারপর আবার গিয়ে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। চলো এখন যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ টোটোতে আমি যথারীতি উঠেই পড়েছি। এবার এই টোটোতে চেপেই প্রথমেই আমি পৌঁছে যাব প্রকৃতির মাঝে ঘেরা কেতুগ্রামের শেষ প্রান্তে মরাঘাটের নিকট বগুলা মায়ের পুরনো মন্দিরে।
কথিত আছে ওই স্থানীয় সতীমায়ের হাতের বাম বাহু পতিত হয়েছিল। তারপর ঈশানী নদীর তীরে অবস্থিত ওই পুরানো সতীপীঠ দর্শন করানোর পর আপনাদের গ্রামের মধ্যে অবস্থিত নতুন মন্দিরটি দর্শন করাবো। যাই বহুত পানি দেবা, পানি মেলা পানি দেবে খাইছে। মোটর আরে মোটর ডুববে না গো দাদা, এই জলে চাকা ডুবেছে। দেখো তুমি চাকার তলাটা দেখো তাকিয়ে। না না, মোটরে জল ঠেকবে না, যাবে না তো। হ্যাঁ, গাড়িটা অত যাবে না। বেশ কয়েকদিন অনবরত বৃষ্টির কারণে ঈশানী নদীর জল নদীর পাড় ছাপিয়ে রাস্তা তথা নদী সংলগ্ন 1 কিলোমিটার ব্যাপী অংশকে পুরোপুরিভাবে জলমগ্ন করে ফেলেছে। পরিস্থিতি আমার জন্য আরও খারাপ হতেই পারত যদি না মাঝি কাকাকে আমার কাছে পিঠে দেখতে পেতাম। মাঝি কাকার আমাকে পুরনো মন্দিরে পৌঁছে দেওয়ার আশ্বাস পেতেই আর কোনো কিছু চিন্তাভাবনা না করে হাঁটু অবধি প্যান্ট গুটিয়ে জলে নেমে পড়লাম। টাকা ভাড়া নিল এখান থেকে এইটুকুনি আসতে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ দিন 3-4 জল হয়ে রাস্তা পুরো ডুবে গেছে। তা এক টোটোওয়ালাকে ওখান থেকে ভাড়া করলাম কেতুগ্রাম বাস স্ট্যান্ড থেকে। ও তো খানিকটা এসি এরকম জল দেখে আর এলো না, আর আসা সম্ভব নয়। দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা। এখানে রাস্তা ছিল, যে রাস্তা এখন আর পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে না। দিয়ে এই কাকাকে পেলাম, এই নৌকা কাকাকে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা, আমার পিছনেই রয়েছে। উনি যাই হোক এদিক পানি আসছিলেন মন্দিরের দিকে। তা মায়ের যে আদি মন্দির সেটা তোমাদের এবার একটু দর্শন করে দেখো, দেখতে পাবে চারিদিকে জল থই থই। আর মন্দিরের পাশেই ছিল নদী, যে নদী আর রাস্তা এখন কোনো অচেনা মানুষ এলে পুরো গিয়ে নদীতে ঢুকে যাবে আর কি। সে তো রাস্তা বুঝতে পারবে না, পুরো নদীতে ডুবে যাবে। তা যাই হোক দেখাই তোমাদের। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আদি মন্দির সংলগ্ন ঈশানী নদী। এবার তৎসংলগ্ন যে সকল চাষের জমি ছিল তার কোনোটাই এখন আর আলাদাভাবে চিহ্নিতকরণ করা যাচ্ছে না। আমি এখন যে স্থানটা দিয়ে যাচ্ছি এর কাছে পিটি কোনো এক সময়ে মরাঠরা দাহ করা হতো, তাই এই স্থানটিকে মরাঘাট বলা হয়ে থাকে। ডাঙা বলে কিছু জায়গা আছে ভেতরে, না পুরোই জলে ডুবে গেছে? বলছি ডাঙা বলে কিছু জায়গা আছে, না পুরোই জলে ডুবে গেছে? নামাইতে পারি আপনাকে, সেটাই তো কথা। আদি মন্দিরের চারপাশে যেদিকেই তাকানো হচ্ছে শুধু সাদা জলরাশি দেখতে পাওয়া যাচ্ছে। এমনিতেই বহুলামায়ের আদি মন্দিরটি কেতুগ্রামের মূল অংশ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন অবস্থাতেই ছিল। আর বর্তমানে এরকম পরিস্থিতির বিচারে যেন মনে হচ্ছে সমগ্র ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এটি কোনো দ্বীপ। বেশ খানিকক্ষণ সময় নৌকায় বসে আসার পর মনে হলো খুব সম্ভবত বহুলামায়ের আদি মন্দিরের কাছাকাছি স্থানে এবার আমি এসে পৌঁছে গেছি। অবশেষে মাঝি কাকা তার নৌকা মন্দির চত্বরের কাছাকাছি একটি স্থানে নিয়ে এসে দাঁড় করালো। এরপর আমার নৌকা থেকে নেমে পড়ার পালা। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই কাকার নৌকা করে আমি এই বগুলা মায়ের পুরনো যে মন্দির রয়েছে সেইখানে এসে পৌঁছেছি। উনি আমাকে পৌঁছে দিয়েছেন। কাকা আপনার নামটা কি জানো? আপনার তুলসীচরণ মাঝি। তুলসীচরণ মাঝি ওনার নাম।
উনি আমাকে ওইখানে যেখানে রাস্তায় জল উঠে গেছে ওখানে উনি আমায় দেখতে পেলেন, আর উনি আমায় বললেন যে চলো তোমায় দিয়ে আসছি। উনি নিঃস্বার্থভাবে, উনাকে আমি ভাড়া দিতে চাইলাম, তা উনি বলছেন না আমি ভাড়া নেব না, চলো তোমাকে আমি পৌঁছে দিয়ে আসছি মন্দিরে ওখানে। তা উনি খুব ভালো মানুষ। এখন কাকাকে ছেড়ে দিয়ে ওনার কাজ আছে। আর চলুন আপনাদের এখন আমি এই পুরোনো মন্দিরের এখানে যেগুলো দেখার জিনিস আছে সেগুলো আপনাদের দর্শন করাই। নৌকা থেকে নেমে এরপর আমি মন্দির চত্বরের মূল অংশে এসে পৌঁছালাম। আর মন্দির চত্বরের ভেতরে ঢুকতেই প্রথমেই আমি আমার ডান পাশে কয়েকটি পাকা ঘর লক্ষ্য করলাম। এগুলি কিসের ঘর সেটা আপনাদের পরে জানাচ্ছি। এখন চলুন সামনের দিকে বরং যাওয়া যাক। প্রকৃতি এখানে নানা রকম গাছপালার সবুজ চাদরে বহুলা মায়ের সতীপীঠটিকে সম্পূর্ণরূপে ঘিরে রেখেছে। বর্তমানে এই স্থানটির নিচের অংশে জল দাঁড়িয়ে রয়েছে, তা না হলে বহুলা সতীপীঠ দর্শনে এলে অবশ্যই আপনারা এই স্থানগুলি ঘোরাঘুরি করে উপভোগ করতে পারবেন। আর এখানে দুটি মাটির ঘর লক্ষ্য করা যাচ্ছে। খুব সম্ভবত এখানে যে সাধু বাবা থাকেন উনি এই ঘরগুলি ব্যবহার করে থাকেন। আর একটু সামনের দিকে এগুতেই টিনের ছাউনির অপর আরেকটি ঘর দেখতে পাওয়া গেল। এই ঘরটির ব্যাপারে আমার একটু ধোঁয়াশা থাকার কারণে এই ঘরটির ব্যাপারে আপনাদের সবিস্তার পরে জানাচ্ছি। এখন চলুন মন্দিরের দিকে বরং এগিয়ে যাওয়া যাক। একটু এগুতেই দেখতেই পাচ্ছেন চারিদিক জলে জলমগ্ন হয়ে রয়েছে। কিভাবে মন্দিরের কাছে পৌঁছানো যায় সেই ব্যাপারেই তাই চিন্তা করতে হলো। মায়ের মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন 1 হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে, তাই প্যান্টের নিচের ভিজে অংশ পুনরায় হাঁটু সমান গোটালাম। আর যাওয়ার পথে চারপাশ, বিশেষ করে যে যে অংশে গাছপালার ডাল একটু নিচু হয়ে আছে সেদিকগুলো একটু খেয়াল রেখে মন্দিরে গিয়ে পৌঁছানোর সিদ্ধান্ত নিলাম। বুঝতেই পারছেন নিচের অংশ যখন পুরোপুরিভাবে জলমগ্ন হয়ে গেছে তখন মাটিতে থাকা সকল প্রাণী আশ্রয় খোঁজে গাছপালার উপরের অংশেই উঠে পড়ে। তাই চারিদিকে একটু খেয়াল রেখে রেখে মন্দিরের নাট মন্দিরে এসে অবশেষে উপস্থিত হলাম। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন নাট মন্দিরের ভিতরে এবং নাট মন্দিরের বাইরের অংশে কি পরিমাণ জল এখন দাঁড়িয়ে রয়েছে। নদী সংলগ্ন হওয়ার কারণে এবং স্বাভাবিক গ্রাম্য ভূপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত নিচু অংশ হওয়ার কারণে বহুলা মায়ের এই আদি সতীপীঠ বর্ষাকালে বা অতি ভারী বৃষ্টি হলে প্রায়শই এই পরিস্থিতির সৃষ্টি এখানে হয়ে থাকে। আর এই দেখুন নাট মন্দিরের পাশে, অথচ বাবা ভোলানাথ মহাদেব কি সুন্দর খালি গায়ে বসে ঠ্যাং জলেতে ডুবিয়ে দিয়ে আরামসে বসে রয়েছেন, যেন ওনার কোনো চিন্তাও নাই, ওনার কোনো ভাবনাও নাই। এবার চলুন আদি মন্দিরের বহুলামাকে দর্শন করে নিই। মন্দিরের সিঁড়ির নিচের অংশ এবং হাড়কাঠটির বেশিরভাগ অংশই জলে নিমজ্জিত হয়ে গেছে।
মন্দিরের সিঁড়ির দু একটি কেবলমাত্র উপরের অংশে অবশিষ্ট পড়ে রয়েছে। মন্দিরের সিঁড়ি থেকে এবার আপনাদের মন্দিরের চারপাশের সামগ্রিক চিত্রটা একটু তুলে ধরি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এমনিতে মন্দিরের চারপাশের পরিবেশ খুবই শান্ত, স্নিগ্ধ এবং মনোরম। বর্তমানে একটু জল হওয়ার কারণে পরিস্থিতিটা হয়তো একটু খারাপ লাগছে, তা না হলে এই স্থান সত্যি অপূর্ব। এরপর আমি মায়ের মূল মন্দিরের গর্ভগৃহের সামনে এসে উপস্থিত হলাম। আমি যখন মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছিলাম তখন সাধু বাবার মা বহুলামাকে পুজো প্রদান পর্ব সমাপ্ত হয়ে গিয়েছিল। তাই উনি আমাকে বললেন, তুমি তোমার পুজোর সামগ্রীগুলো আমাকে দিয়ে যাও, আমি সন্ধ্যাবেলা মায়ের পুজোটা দিয়ে দেব। সেই মতো আমিও তাই করলাম, পুজোর সামগ্রীগুলো ওনার হাতে দিয়ে দিলাম। আদি মন্দিরে আপনারা পুজো দিতে চাইলে 10টা থেকে 10:30টার মধ্যে মন্দিরে এসে উপস্থিত হলে ভালো হয়। আর আপনারা যখন এখানে আসবেন অবশ্যই পুজোর সামগ্রী বাইরে থেকে কিনে নিয়ে আসবেন, কারণ মন্দিরের পাশে কোনো দোকানপাট আপনারা পাবেন না। আর এই হচ্ছে আদি মন্দিরের বহুলা মায়ের দশভুজা রূপী, দুর্গতি নাশিনী রূপী, অশুভ শক্তির বিনাশকারিণী রূপী দুর্গা মূর্তি। জয় মা বহুলা। বহুলা মায়ের গর্ভগৃহের ঠিক পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের গর্ভগৃহ। মা বহুলাকে দর্শন করার পর এরপর আপনারা এটিকে দর্শন করে নেবেন। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। মন্দির চত্বরে ঢোকার সময় এই টিনের ঘরটির ব্যাপারে আপনাদের পরে জানাবো এই কথা বলেছিলাম। আর এখন মন্দির থেকে ঘুরে এসে সাধু বাবার মুখে শুনলাম কোনো এক সময় বহুল আমাকে দর্শন করতে এসে সাধক রামপ্রসাদ, সাধক বামাখ্যাপার মতো মহান পুরুষরা এই ঘরটিতে অবস্থান করে গেছেন। এখন চলুন সাধু বাবার মুখ থেকে কিছু কথা বলুন, শুনে নেওয়া যাক। এখানে মায়ের বামবাহু পরিচিত। আচ্ছা, বামবাহু পতিত হয়েছিল এখানে মায়ের। আদি মন্দির হচ্ছে এখানেই। আর এখন যে গ্রামের ভেতর যে নতুন মন্দিরটা নির্মাণ হয়েছে ওটা তাহলে এটার পরে শোনা যায় তাই। শোনা যায় তাই। আচ্ছা, মানে আপনি মানে দেখতা তো যে এটার মানে ওটা না না, বহুকাল আগে, আজকে নেই, বহুকাল আগে হয়েছে। ওটা মোটামুটি কতদিন আগেকার হবে? বহুদিন বলা যাবে, তাই কত বয়স বলা যাবে মোটামুটি একটা তাও তবু বলা যাবে, কত যে ওইখান থেকে ওখানে এসেছিল সেটা বলা যাবে না, বহুকাল আগে। এটা মানে বহুকাল আগে এটা এটা হয়েছে, তারপরে ওটা হয়েছে, ওটা এখানে শোনা যায় বান বন্যা হয়ে দিত। আচ্ছা, বানে ডুবে দিত, মানে এই আজকে যেমন দেখতে পাচ্ছি পরিস্থিতি আর কি, এই পরিস্থিতির জন্য, এই পরিস্থিতির জন্য ওখানে মন্দিরটা হয়েছে আর কি, যাতে করে দর্শকরা বা দর্শনার্থীরা মায়ের পুজোটা ওখানে ভালোভাবে দিতে পারে। জলের সুবিধা পুজোটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জন্য এরকম হয়েছে। আর এখানে মায়ের বামবাহু পতিত হয়েছিল, বামবাহু পতিত হয়েছিল। আর এখানে যে মন্দিরটা আপনার মানে নির্মাণ কি ওই রাজা যে চন্দ্রকেতুর নাম শুনেছি উনি কি নির্মাণ করে গিয়েছিলেন? হ্যাঁ, বহুদিন হতে পারে, বহুকাল আগে, বহুকাল আগে। তারপরে মাঝে মাঝে রিপেয়ারিং হয়। আচ্ছা 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 রিপেয়ারিং হয়। আচ্ছা, এখানে অনেক কিছু হয়। এই তোমার এখানে যেমন
ইয়ে হয়, শিবরাত্রি হয়, আচ্ছা তারপরে ইয়ে হয়, বৃহত্তরী পুজো হয়, তারপর জন্মাষ্টমী হয়, আচ্ছা, তারপর গণেশ পুজো হয়, মানে বোধন দেবীর বোধন হয়, তারপরে সপ্তমী অষ্টমীর দিন দুর্গা, সপ্তমী অষ্টমী নবমীর দিন পুজো হয়। আচ্ছা আচ্ছা, মানে বড় করে পুজো এমনি গরুগুড়িয়ে বিরাট বিরাট বছর 10-15 হাজার লোক হয়, মৎস্য তখন শিবরাত্রিতে হয়, আর এই বোধন এই আশ্বিন মাসের পূজার 15 দিন আগে হবে। আচ্ছা, আশ্বিন মাসের পুজোর 15 দিন আগে হবে বোধন। এই হবে সামনে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ওই শিবরাত্রির সময় শিবরাত্রির সময়। তখন এখানে প্রচুর মানুষের সমাগম হয়। প্রচুর সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানে যে মায়ের যে ভৈরব, ভৈরব কোনটা তাহলে? পাশেই আছে ভীরুক ভৈরব। ভীরুক, ভীরুক, নাম ভীরুক। ভীরুক বলতে এই বাইরে যেটা রয়েছে এটা কি? পাশেই আছে। ও হচ্ছে মায়ের গর্ভগৃহের পাশেই যেটা রয়েছে, ডান দিকে যেটা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডান দিকে যেটা রয়েছে ওটাই হচ্ছে মায়ের ভৈরব। আচ্ছা, আর আপনি এখানে তাহলে একাই থাকেন? সারা বছরই এখানে আপনি একাই থাকেন? আচ্ছা, লোকজন আসা যাওয়া করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা যদি একটু বলে দেন। আমার নাম রামানন্দ ব্রহ্মচারী। রামানন্দ ব্রহ্মচারী। জটবাবা জটবাবা। আচ্ছা, সকলে জটা জটা বলে ডাকে। আচ্ছা, আর এমনিতে সকালবেলা মন্দির কটায় খোলে মোটামুটি? মোটামুটি পাঁচটায় উঠি, তারপরে মঙ্গল আরতি হয়, আচ্ছা তারপরে তোমার ইয়ে হয়, তারপরে ইয়ে হয়, বাল্যভোগ হয়, ফল মিষ্টি ভোগ হয়, তারপরে অন্য ভোগ হয় 12টা 1টা, আচ্ছা, তারপরে আবার শীতল আরতি হয় সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দিয়ে তারপর মাকে আবার শয়না দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মানে ডেলি পুজোর রীতিনীতি আর কি। মানে এমনিতে সকালবেলা থেকে মানে 12টা 12:30 অবধি খোলা থাকে আর কি মায়ের মন্দির, আবার বিকেলবেলা 4টার সময় খুলে দেওয়া হয়। আর আর এখানে আপনাদের গেস্ট হাউস আছে, গেস্ট হাউসে ওটা কত করে কি ভাড়া নেওয়া হয়? অসুবিধা হবে না, যায় হবে, এমনি চলছে একদম দেবে। না, মোটামুটি এমনিতে কত ভাড়া নেওয়া হয়? 500 টাকা মিনিমাম ভাড়া নেওয়া হয় একদিনের জন্য। আর খাওয়া দাওয়া আলাদা? খাওয়া দাওয়া আলাদা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনিই করে দেবেন? আচ্ছা, আপনি সেটা ব্যবস্থা করে দেবেন আর কি, দুপুরে হোক রাতে হোক সেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনিই করে দেবেন। এমনিতে থাকার জন্য 500 টাকা। আচ্ছা, প্রকৃতির এই শান্ত এবং নিরিবিলি পরিবেশে মা বহুলার সাথে একই সাথে গত 30 বছর ধরে রয়েছেন এবং মা বহুলার সেবায় নিয়োজিত হয়ে রয়েছেন যে সাধু বাবা বা জটা বাবা, এই ঘরগুলি উনিই ব্যবহার করে থাকেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি পুরনো মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, অবশ্যই আপনাদের 9টা 9:30টার মধ্যে এখানে এসে পৌঁছাতে হবে এবং সাধু বাবাকে জানাতে হবে। কারণ এমনিতেই উনি এখানে একা থাকেন, তাই সব দিকটা সামলানোর জন্য ওনার হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকা খুবই প্রয়োজন। দেয়ালগাত্রের এই স্থানটিতে মহাপুরুষদের বিভিন্ন ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি প্রকৃতির এই মনোরম পরিবেশে 2-1টা দিন কাটিয়ে যেতে চান, তাহলে এখানে আপনাদের জন্য থাকার কোনো অসুবিধা নেই। বহুলা মায়ের এই আদি মন্দিরে থাকার জন্য সুন্দর গেস্ট হাউসের ব্যবস্থাও রয়েছে। চাইলে আপনারা প্রতিদিন মাথাপিছু 500 টাকার বিনিময়ে এই ঘরগুলি বুকিং করতে পারেন। খাওয়া দাওয়ার খরচ আপনাদের আলাদাভাবে দিতে হবে। গেস্ট হাউসের বুকিংয়ের জন্য সাধু বাবার ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। গেস্ট হাউসের পাশেই বহুলা মাকে দর্শন করতে আসা সাধারণ দর্শনার্থীদের জন্য সুলভ শৌচালয়ের ব্যবস্থাও করা রয়েছে। বেলা তখন 2:30। সাধু বাবার বারংবার ফোনেতে চেষ্টা করাতে অবশেষে নৌকা এসে হাজির হলো। আর আমি আদি মন্দির থেকে ফেরার জন্য পুনরায়
নৌকাতে চেপে বসলাম। আসবার সময় যে মাঝি কাকা এসেছিলেন, এখন আর উনি আসেননি, অন্য একজন মাঝি কাকা এসছেন। যাই হোক, একটু বেলা হলেও অবশেষে যে আদি মন্দির থেকে নতুন মন্দিরের উদ্দেশ্যে বার হওয়া গেল, এটাই আমার কাছে যথেষ্ট ছিল। আর আমিও ঈশানী নদীর মাঝামাঝি স্থান থেকে আদি বহুলা মাকে আরও একবার প্রণামটা সেরে নিলাম। জয় মা বহুলা। নৌকা থেকে নেমে এরপর আমি গুটি গুটি পায়ে কেতুক গ্রামের মূল অংশে পৌঁছানোর জন্য হাঁটা লাগালাম, এবং একটা সময় মাঠের রাস্তা ছাড়িয়ে গ্রামের রাস্তায় এসে প্রবেশ করলাম। বগুলা মায়ের মন্দিরটা কোনখানে? বগুলা মায়ের মন্দির এই এই ডান দিকে। আচ্ছা, বেলা তখন 3টে বাজে, তাই দুপুরে রোদে রাস্তার লোকজনের সংখ্যাটা একটু কমই দেখতে পেলাম। আর যাদেরকে দেখতে পেলাম তাদেরই দু একজনকে জিজ্ঞাসা করে মিনিট 15-20 মধ্যে এরপর আমি গ্রামের ভিতর বহুলা মায়ের নতুন মন্দিরের সীমানার ভিতর এসে উপস্থিত হলাম। বেলা 3টে নাগাদ এক আগন্তুক দর্শনার্থী মন্দিরের সীমানার ভিতর প্রবেশ করলে রাঁধুনি মাসিরা তাকে জিজ্ঞাসা করেছিল খাওয়া দাওয়া হয়েছে কিনা। আর আমি উত্তর দিয়েছিলাম বেলা 1:30 নাগাদ আদি মন্দিরের সাধু বাবা দুটো মুড়ি মুড়কি খাইয়েছিলেন, যদি কিছু আপনাদের থাকে তো দিতে পারেন। আর এই দেখুন, বহুলা মায়ের নতুন মন্দির যে ট্রাস্টি বোর্ডের পরিচালনায় পরিচালিত হয়, সেই সকল সদস্যদের নাম এবং ফোন নাম্বার মন্দির গর্ভের দেয়ালগাত্রে একটি বোর্ডে লিপিবদ্ধ করা রয়েছে। আর এখন চলুন, নতুন মন্দিরের বহুলা মায়ের ভোগ প্রসাদ আজ মা যা জুটিয়েছেন তাই খেয়ে নিয়ে আবার আপনাদের মন্দির চত্বরে সব কিছু দর্শন করাবো, আর মা বহুলাকেও দর্শন করাবো। আর ভোগ প্রসাদে ছিল ভাত, একটি তরকারি আর টক। এবার খাওয়া দাওয়ার পর আপনাদের নতুন মন্দিরের সব কিছু দর্শন করাবো। মন্দির চত্বরে ঢুকতেই দেখতেই পাচ্ছেন মায়ের মূল মন্দিরের গর্ভগৃহের সামনেই সুন্দর একটি নাটমঞ্চ দেখতে পাওয়া যাচ্ছে। এবার চলুন নতুন মন্দিরের মা বহুলাকে বা বহুলাক্ষী মাতাকে আমাদের দর্শন করে নিয়ে আসি। গর্ভগৃহের সামনের উপরের অংশে সংস্কৃত শ্লোকে এটাই লেখা রয়েছে যে বহুলায় সতীমায়ের বাম বাহু পতিত হয়েছিল। আর এখানে ভিড়ুক হচ্ছেন মায়ের ভৈরব। আর এখানে মাকে পূজন করলে সর্বসিদ্ধি প্রাপ্তি লাভ হয়ে থাকে। আমি যখন এখানে এসে পৌঁছালাম তখন খাওয়া দাওয়া, পুজো প্রদান পর্ব সব কিছুই মিটে গিয়েছিল। তাই আমি আমার পুজোর সামগ্রী রান্নার মাসিদের হাতে দিয়ে এলাম, যাতে ওনারা সন্ধ্যাবেলা মায়ের কাছে পুজোটা দিয়ে দিতে পারেন। আর এই হচ্ছে নতুন মন্দিরে বহুলা মায়ের কোষ্ঠীপাতর নির্মিত দুর্গা মূর্তি। মায়ের সর্ব অঙ্গই এখানে কাপড় দ্বারা আচ্ছাদিত থাকে, কেবল মুখ ব্যতীত। আর মায়ের ভৈরব ভিরুক এখানে মায়ের অন্তরেই অবস্থান করেন। জয় মা বহুলা।
মায়ের মূর্তির পাশেই রয়েছে কষ্টিপাথর নির্মিত অষ্টভুজাকার গণেশের মূর্তি, যেটা পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি সমগ্র ভারতেও এমন অষ্টভুজাকার গণেশ মূর্তি কটি আছে সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। জয় বাবা গণেশ। মায়ের মন্দিরের সামনের নাটমঞ্চটা আপনাদের আগেই দর্শন করিয়েছি, আর মন্দিরের পাশে এই হলো বহুলা মায়ের ভোগঘর বা রান্নাঘর। আপনারা যারা দুপুরে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাদের অবশ্যই 10টা সাড়ে 10টার মধ্যে মন্দিরে এসে 60 টাকা দিয়ে মন্দির কর্তৃপক্ষকে অবশ্যই জানান দিতে হবে। আর দুপুরে এখানে মায়ের ভোগ প্রসাদে আপনারা পাবেন ভাত, ডাল, 2টি সবজি তরকারি, টক এবং শেষ পাতে পায়েস। নাটমঞ্চের সামনে এই হারকাটটিতে মায়ের পুজোর দিনগুলিতে পাঁঠা বা ভেড়াকোপ করে মায়ের পুজোর বলিদান পর্ব সমাপন করা হয়ে থাকে। আর নাটমঞ্চ পার হয়ে নাটমঞ্চের উল্টো দিকে অপর আরেকটি বড় হাঁড়িকাঠ আছে, চলুন ওটাও আপনাদের দর্শন করে নিয়ে আসি। আর এই হচ্ছে সেই হাঁড়িকাঠ যেটাতে দুর্গাপুজোর নবমীর দিন মহিষ বলি দিয়ে মায়ের পুজোর বলিদান পর্ব সমাপন করা হয়ে থাকে। একদিনের ভ্রমণে বহুলা সতীপীঠ দর্শন অবশ্যই আপনাদের উপভোগ্য হবে, এই আশা রেখে বলছি বন্ধুরা, পারলে আপনারা অবশ্যই একদিনের জন্য হলেও বহুলা সতীপীঠ দর্শন করতে আসতেই পারেন। বহুলা মায়ের নতুন মন্দির দর্শনের পর বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়তেই যাচ্ছিলাম, হঠাৎ কেতুগ্রামের আকাশ জুড়ে মেঘ ঘনিয়ে এলো, আর তার সাথে বৃষ্টিও আরম্ভ হলো। তাই খানিকক্ষণ সময় নাটমঞ্চে দাঁড়িয়েই সময় কাটাতে হলো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের বহুলা সতীপীঠ ভ্রমণ পর্বও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন। জয় মা বহুলা।